আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমাদের অর্গানিক 0 টু প্রোর এইটা এই সিরিজের আমাদের ৮ নাম্বার ক্লাস। তো ইতিমধ্যেই আমরা অর্গানিক 0 টু প্রোর সমানুতা পার্ট এইটার প্রায় শেষের দিকে চলে আসছি। তার আগে আমরা জৈব যৌগের সূচনা পড়েছিলাম এবং তারপরে আমরা পড়েছিলাম নামকরণ। তবে আমি বলে রাখি, নামকরণের মধ্যে অনেক জিনিস আমরা যেই জৈব যৌগগুলো পড়বো সেই সময়ও শিখব। হ্যাঁ, যেই যৌগগুলা আমরা যখন পড়বো সেগুলোর আমরা নামকরণও সেই সময় শিখে নিব। তো আমাদের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে কি কি পড়াবো সেটা দিয়েই যদি আমি একটু স্টার্ট করে দেই যে আমরা আজকে কি কি পড়বো। আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে স্টেরিও সমানতা। মেইনলি আমাদের আলোক সক্রিয় সমানতার একটা পার্ট বাকি আছে। আলোক সক্রিয় সমানতার কিছুটা অংশ বাকি আছে। আর একটু কমেন্টটা বাড়াই দিই। হ্যাঁ, ঠিক আছে। এটা কিছু অংশ বাকি আছে, সেই বাকি অংশটা আমরা পড়ব। তার সাথে আজকে আমরা পড়ব বন্ধন বিভাজন এবং বিকারক, এই বিষয়টা পড়ব। হ্যাঁ, যেখানে আমরা মেইনলি পড়ব ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিকেল। তারপরে কার্বনের বিভাজন পড়ব, কার্বনের বিভাজন, এবং কার্বনের বিভাজনের মধ্যেও কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিকেল, এগুলো পড়ব। এরপরে যদি আমরা সময় পাই তাহলে বিক্রিয়ার প্রকারভেদ পড়ব। তোমরা বুঝতেই পারতেছো বিক্রিয়ার প্রকারভেদের সাথেই আমাদের কিন্তু রিয়াকশন শুরু হয়ে যাবে। রিয়াকশন যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, টলুইন, এগুলো রিয়াকশন কিন্তু আমাদের তারপরে শুরু হয়ে যাবে। মোটামুটি আজকে আমরা যদি এই পর্যন্ত শেষ করতে পারি তাহলে পরের দিন থেকে আমরা কিন্তু রিয়াকশন শুরু করে দিতে পারবো। তো ঠিক আছে, আমরা আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দেই। আমাদের প্রথম যেই টপিক সেটা হচ্ছে, সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দিই। আমাদের প্রথম টপিক সেটা হচ্ছে কি, স্টেরিও সমানুতার বাকি অংশ। তুলি কুইন বলছে প্লিজ অ্যাপ্রুভ করেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আমরা শুরু করে দিতে পারি। আর অনেকে জিজ্ঞেস করছো যে আমার সাইকেল 2 মানে প্রথম পত্রের 3টা অধ্যায়ের উপরে যে ক্লাসটা, মানে আমার যে কোর্স, প্রাইভেট কোর্স যেটা, সেটা যে শুরু হচ্ছে সাইকেল 2তে, সাইকেল 1 আমাদের প্রায় শেষ। সেটা হচ্ছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 4, এটা শেষ হয়ে গেছে। চ্যাপ্টার 4-এর উপরে আমাদের 23টা ক্লাস হয়েছে। যদিও এইটার উপরে আরও তোমাদের ওইখানে ক্লাস নেওয়া হবে, মানে ক্লাস নেওয়া হবে বলতে ওয়ান শট ক্লাস নেওয়া হবে। তো আর চ্যাপ্টার 1-এর উপরে 5টা ক্লাসের মতো আছে। তো মোট হচ্ছে প্রায় 30টা ক্লাসের মতো সাইকেল 1-এ ছিল। আর সাইকেল 2টা হচ্ছে আমাদের 15 তারিখ থেকে শুরু হবে প্রাইভেট ব্যাচে। সেটাতে চ্যাপ্টার 2, 3 এবং 5 ফার্স্ট পেপারে। আর এই ফার্স্ট পেপারটা শেষ হইলে তারপরে আমাদের সাইকেল হবে, জৈব যৌগের যেটা সাইকেল, সেকেন্ড পেপারের সাইকেলগুলো। তো ঠিক আছে, আমাদের স্টেরিও সমানুতা আমরা শুরু করে দিচ্ছি। স্টেরিও সমানুতা, তো প্রথমেই আমি গতকাল একটু বলেছিলাম যে এনানসিওমার এই জিনিসটা কি। এনানসিওমার দেখো অনেকবার পরীক্ষায় আসছে, এনানসিওমার এই বিষয়টা নিয়ে পরীক্ষায় অনেকবার আসছে। তো এনানসিওমার জিনিসটা আসলে কি, গত গত ক্লাসে আমি বলেছিলাম, মনে আছে তোমাদের? কার কার মনে আছে একটু বলো, একটু বলো, কার কার মনে আছে এনানসিওমার বিষয়টা, কার কার মনে আছে? গত ক্লাসে পড়িয়েছি, কার কার মনে আছে? তাড়াতাড়ি। হ্যাঁ, কাকে বলে এনানসিওমার, কাকে বলে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, যে দুটা আলোক সক্রিয় সমাণু দুটি আলোক সক্রিয় সমাণু যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব,
তাদেরকে যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। দুইটা আলোক সক্রিয় সমাণু যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তোমাদের তোমাদের গত গত ক্লাসে, হ্যাঁ এই তো লিখছো ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড। আমি গত ক্লাসে তোমাদেরকে কি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড শিখিয়েছিলাম না? মনে আছে? যে এখানে সি ছিল, এখানে COH ছিল, এখানে CH3 ছিল, এইটার OH ছিল, এখানে H ছিল। এটার নাম বলেছিলাম আমি ডি ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এইরকমই এই এই ডি ল্যাকটিক অ্যাসিডের আমরা একটা দর্পণ প্রতিবিম্ব তৈরি করেছিলাম। এইটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। এক সেকেন্ড, এটা কালার আলাদা করে দিই। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড। এটারই যখন আমরা দর্পণ প্রতিবিম্ব করেছিলাম সেটা ছিল সি। এই COH যে আছে এটাকে আমরা এইভাবে করে লিখেছিলাম যে COH, মানে পার্শ্ব বিকৃতি ঘটছিল। পার্শ্ব বিকৃতি ঘটেছিল। মেইনলি বিষয়টা হচ্ছে এই পাশে OH ছিল, এই পাশে OH চলে আসছে, এই পাশে H ছিল, এই পাশে H চলে আসছে। এই ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের কি বলতো? পরস্পরের ছিল দর্পণ প্রতিবিম্ব। এটা ডি ল্যাকটিক অ্যাসিড ছিল আর এটা ছিল তোমার হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড এরা পরস্পরের কি কি বলতো? দর্পণ প্রতিবিম্ব। তার মানে এখান থেকে তোমরা বলতে পারো যে এই দুইটা সমাণু যে আছে এরা পরস্পরের কি বলো? এরা পরস্পরের হচ্ছে এনানসিওমার। এরা পরস্পরের এনানসিওমার। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হইছো? বুঝছো? তাহলে দুইটা আলোক সক্রিয় সমাণু যারা পরস্পরের কি, যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, মানে এখানে আয়না দিলে জাস্ট চেঞ্জ হয়ে গেছে যে এই ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে আসছে, জাস্ট পার্শ্ব বিকৃতি ঘটে। এই আয়নাতে কি ডান হাতটা বাম হাত মনে হয়, বাম হাতটা ডান হাত মনে হয়। এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এদেরকে বলা হয় হচ্ছে এনানসিওমার। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখানে একসাথেই একসাথেই তোমাদের যদি এরকম হয় দুটা আলোক সক্রিয় সমাণু, দুটি আলোক সক্রিয় সমাণু সমাণু যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয়, প্রতিবিম্ব না হয়, তবে তাকে ডায়াস্টেরিওমার বলে। তবে তাকে ডায়াস্টেরিওমার বলে। দেখো ভালো করে খেয়াল করো। একটা এক্সাম্পল দিলে তোমরা খুব ক্লিয়ার হয়ে যাবা। একটা যদি আমি এক্সাম্পল দেই তাহলে তোমরা খুবই নর্মালি ক্লিয়ার হয়ে যাবা ফুললি। আচ্ছা, এটা দিয়ে লাভ হবে না। এইখানে আমরা একটা নতুন স্লাইড নিই। এখানে একটা জিনিস খেয়াল করো, এক্সাম্পলটা খেয়াল করো, খুবই চমৎকার এক্সাম্পল দিব। মনে করো এইখানে আছে সি এর উপরে, আমি দিলাম এখানে এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এখানে দিলাম ডি, এরকম করে দিলাম। আচ্ছা, এটা এটা হচ্ছে এ নাম্বার যৌগ। আচ্ছা, বি নাম্বার যৌগে আমি দিলাম, এখানে দিলাম সি,
এইখানে দিলাম হচ্ছে তোমার সি, আচ্ছা এখানে দিলাম এ, এখানে দিলাম সি, এখানে দিলাম বি, এখানে দিলাম মনে করো ডি। ঠিক আছে, এটা দিলাম। সি নাম্বার যৌগ, সি নাম্বার যৌগে আমি যেটা দিলাম সেটা হচ্ছে এইখানে দিলাম মনে করো এ, এখানে দিলাম সি, এখানে দিলাম মনে করো বি, এখানে দিলাম মনে করো ডি। ডি নাম্বার যৌগ, ডি নাম্বার যৌগে আমি দিলাম মনে করো এখানে সি, এইখানে দিলাম মনে করো সি, এইখানে হচ্ছে এ, এখানে বি, এখানে ডি। এই চারটা দেখো, এই চারটা আমি পরস্পরের সমানু লিখছি। দেখো কার্বনের চারপাশে এবিসিডি, এবিসিডি মূলক মনে করো, এবিসিডি মূলক আছে, এ একটা মূলক, বি একটা মূলক, সি একটা মূলক, ডি একটা মূলক, এবিসিডি এইভাবে করে চারটা জায়গায় চার রকমের আছে। ভালো করে মনে রাখো, হ্যাঁ খুব ভালো করে মনে রাখো। আচ্ছা, কাইরাল কার্বন কাকে বলে? কাইরাল কার্বন বলে হচ্ছে কার্বনের চার হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে তাহলে সেটাকে কাইরাল কার্বন বলে। যদি কোনো কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে তাহলে তাকে কাইরাল কার্বন বলে। আর কাইরাল কার্বন যুক্ত মৌলগুলা আলোক সক্রিয় হয়। এই তো, কাইরাল কার্বন যুক্ত মৌলগুলা আলোক সক্রিয় হয়। বুঝছো, গত গত ক্লাসে পড়িয়েছি। যদি কার্বনে চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে তাহলে সেটাকে কাইরাল কার্বন বলে। আচ্ছা, এখন খেয়াল করো, এই জায়গায় দেখো তো যে এই জায়গায় এ আর বি, এদের দেখো তো এই জায়গায় ডি আছে, এইটা ডিটা এই জায়গায়, এটা কি বিকৃতি ঘটছে বলতো? পার্শ্ব বিকৃতি ঘটছে, পার্শ্ব বিকৃতি। এই পার্শ্ব বিকৃতি যে ঘটছে তার মানে এ আর বি যে পরস্পরের পার্শ্ব বিকৃতি যে ঘটছে, এটা পার্শ্ব বিকৃতি ঘটছে, তার মানে এ এর হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। তার মানে আমরা বলতে পারি এ আর বি পরস্পরের হচ্ছে এনানসিওমার। বলো, এরা পরস্পরের কি এনানসিওমার? কেন বলো তো? এরা কি, এরা একটা সমাণু। এবং দেখো এই বিটা ডান পাশে চলে গেছে, ডিটা বাম পাশে চলে আসছে, পার্শ্ব বিকৃতি ঘটছে। তার মানে এর দর্পণ প্রতিবিম্ব আসলে এটা, এ আর বি সেই জন্য এনানসিওমার। কথা কি বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝলা? এ আর বি পরস্পরের কি এনানসিওমার। কেন? এই জিনিসটার মানে তুমি যদি আয়নাতে দেখো তাহলে কি ডান হাত বাম হাতের মতো দেখায়, বাম হাত ডান হাতের মতো দেখায়। তার মানে বামটা ডানে গেছে, ডানটা বামে গেছে, উপর নিচে পরিবর্তন হবে না। তাহলে সেটাকে বলবো আমরা এনানসিওমার। এ আর বি হচ্ছে পরস্পরের এনানসিওমার, এ আর বি। বুঝতে পারছো? ইভেন এখানে এ আর বি দিলে কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ একটু এইগুলো চেঞ্জ করে দিই, এ আর বি না দিয়ে 1 2 3 4 দিই, তাতে করে কনফিউশন অ্যারাইজ হবে না। কিসের? এটা হচ্ছে 1, এটা মনে করো 2, এটা মনে করো 3, এটা মনে করো 4। তার মানে এইখানে আমাদের আমাদের 1 এবং 2 পরস্পরের হচ্ছে এনানসিওমার। বুঝছো? আচ্ছা বলো তো 2 আর 4-এর মধ্যেও পার্শ্ব বিকৃতি ঘটছে না? এটা কোথায় চলে গেছে? ডান পাশে, এখানে ছিল বাম পাশে। সিটা ডান পাশে ছিল, গেছে বাম পাশে। তার মানে পার্শ্ব বিকৃতি ঘটছে। তার মানে 3 আর 4 পরস্পরের কি বলতো? 3 আর 4-এরও হচ্ছে এনানসিওমার। কেন? কারণ এদের পার্শ্ব বিকৃতি ঘটছে এমন সমাণু যারা পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব। বুঝছো কি বুঝো নাই? বুঝছো? ক্লিয়ার হইছো? এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এখন বলো দেখি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 1 এর সাথে 3, 1 আর 3, দেখো 1 আর 3-এর মধ্যে একটা জিনিস দেখো, এই সি এর চারপাশে যেই মূলকগুলো আছে, 3-এরও সি এর চারপাশে সেই মূলকগুলোই আছে, কার্বনের চারপাশে সেই মূলকই আছে। এখন কিন্তু দেখো তো এই জিনিসের এ কি দর্পণ প্রতিবিম্ব? দেখো তো বি এখানে আছে, ওখানে কি ডানে গেছে? ডি এখানে আছে, ওখানে কি বামে আসছে? আসে নাই। তার মানে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না। যেহেতু এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না, এদেরকে বলবো আমরা ডায়াস্টেরিওমার। এদেরকে কি বলবো আমরা বলতো? ডায়াস্টেরিওমার। তার মানে 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 4, এটাও ডায়াস্টেরিওমার। 2 এর সাথে 3, এটাও ডায়াস্টেরিওমার। 2 এর সাথে 4, এটাও ডায়াস্টেরিওমার। দেখো এরা তো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না, শুধুমাত্র 1 এর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে 2 আর 3 এর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে 4।
কিন্তু 1-এর সাথে 3 এটাও দর্পণ প্রতিবিম্ব না, 1-এর সাথে 4 ওইটাও দর্পণ প্রতিবিম্ব না, 2-এর সাথে 3 এটাও দর্পণ প্রতিবিম্ব না, 2-এর সাথে 4ও দর্পণ প্রতিবিম্ব না। দর্পণ প্রতিবিম্ব বিষয়টা কি আসলে? দর্পণ প্রতিবিম্ব বিষয়টা হচ্ছে উপর নিচ সেম থাকবে, বাম আর ডানটা জাস্ট অল্টারনেট হবে, এটাই হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। বুঝছো? ক্লিয়ার? বুঝছো ক্লিয়ার? উপর নিচ, হ্যাঁ উপর নিচ কোনো চেঞ্জ হওয়া যাবে না। তুমি কি আয়নার সামনে দাঁড়াইলে তোমার কি মাথা নিচে আর তোমার পা উপরে দেখো তুমি, নাকি মাথা মাথার জায়গায় দেখো, পা পায়ের জায়গায় দেখো? মাথা মাথার জায়গায় দেখো, পা পায়ের জায়গায় দেখো। ডান হাতটা বাম হাত হয় আর বাম হাতটা ডান হাত হয়, তার মানে পার্শ্ব বিকৃতি ঘটে, উল্টা উল্টি কিন্তু ঘটে না। তোমার লাগবে এনানসিওমারের জন্য দর্পণ প্রতিবিম্ব। বুঝছো? ক্লিয়ার? বুঝেছো? ওকে, এখন বলছে কোনটিতে অপ্রতিসম কার্বন রয়েছে। অপ্রতিসম কার্বন, দেখো অপ্রতিসম কার্বন মানে কি? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, কাইরাল কার্বন কোনটাতে আছে? এ বি সি ডি। দেখো এখানে দুইটা বি আছে, দুইটা এ আছে, এখানে দুইটা বি আছে, এখানে এখানে দুইটা বি আছে, এখানে এবিসিডি আছে, সবগুলো আলাদা আলাদা, যেখানে এবিসিডি চারটা হাতে চারটা, মানে কাইরাল কার্বন আছে কোনটা? অপ্রতিসম কার্বন। কখন দুইটা যৌগ এনানসিওমার হয়? যদি আলোক সক্রিয় দুইটা, এটা তো বলেই দিলাম একটু আগে। দেখো এগুলো কোশ্চেন আসছে, এনানসিওমার কাকে বলে, কখন দুইটা যৌগ এনানসিওমার হয়। এটা কিন্তু আমরা বলেই ফেলছি, এই কোশ্চেন বলেই ফেলছি। আলোক সক্রিয় না, আলোক সক্রিয় কিন্তু একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয়। এটাকে আমরা কি বলবো বলো? এটাকে কি বলবো? ধুমধাম করে অ্যান্সার বলো, এটার অ্যান্সার কি বলবা তাড়াতাড়ি? আলোক সক্রিয় আলোক সক্রিয় কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়। যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হইতো তাহলে কি হইতো? এনানসিওমার হইতো। কিন্তু যেহেতু দর্পণ প্রতিবিম্ব নয়, এটাকেই বলবো আমরা ডায়াস্টেরিওমার। রাইট, খুবই চমৎকার, খুবই চমৎকার, এটাকেই বলবো আমরা ডায়াস্টেরিওমার। পারবা? বুঝছো? ওকে, এইবার এইবার আমরা যেটা পড়বো এটা, সেটার নাম হচ্ছে রেসিমিক মিশ্রণ। সেটা পড়বো হচ্ছে আমরা রেসিমিক মিশ্রণ। দেখো রেসিমিক মিশ্রণ জিনিসটা কতবার আসছে? দেখো দুইটা এনানসিওমার, এনানসিওমারের মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। কিন্তু ব্যাপার আছে, এই দুইটা যে এনানসিওমার তুমি মিক্সচার করবা, যন্ত্রণা, এটা প্রতিদিন এই ঝামেলা হচ্ছে না? ওকে, লিখে ফেলো, দুটি এনানসিওমারের কিরকম মিশ্রণ লাগবে? দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণ লাগবে। সমমোলার মিশ্রণকে এনানসিওমার বলে। দেখো
বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখো, তোমাদের আলোক সক্রিয় মানে, আমি গতদিন পড়িয়েছি না, গতদিন আলোক সক্রিয় মানে কি, যেই দ্রবণটা কোনো একটা আলোকে, ওই যে একবর্ণী আলোকে, আমি তোমাদেরকে ওই যে চিত্র দিয়ে যে বুঝিয়েছিলাম, একবর্ণী আলোকে ডান পাশে বা বাম পাশে ঘুরায় দেয়। ভালো করে বুঝো, খুব মনোযোগ দিয়ে শোনো, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে আলোক সক্রিয় কারা? আলোক সক্রিয় হচ্ছে যে যারা, ওই যে প্রথমে আমরা দেখলাম না যে অনেক দিকে আলোর ডাইমেনশন অনেক দিকে ছিল, সেটাকে একই সমতলে আনলাম, ওইটা আবার আমরা দ্রবণের মধ্যে দিয়ে যখন পাস করাইলাম, তখন ওই আলোটা হয় ডানে বা বামে ঘুরে গেছে। এগুলোকেই বলা হয় আলোক সক্রিয়। এই দ্রবণটা, যেই দ্রবণের মধ্যে দিয়ে আলো পাস করলে আলোটা দিক পরিবর্তন করে যাচ্ছে, হয় ডান দিকে না হলে বাম দিকে ঘুরে যাচ্ছে, এটাকেই বলি আমরা আলোক সক্রিয়। এই আলোক সক্রিয়গুলা, এখন দেখো ব্যাপারটা বুঝো, মনে করো আলোক সক্রিয় সমাণুর মধ্যে এনানসিওমার আছে, মনে করো এ আর বি দুইটা হচ্ছে পরস্পরের এনানসিওমার, এ আর বি হচ্ছে এনানসিওমার, এনানসিওমার। এখন দেখো এটা এটা যদি কোনো একটা আলোকে যদি মনে করো 3 ডিগ্রি কোণে ঘুরায়, 3 ডিগ্রি কোণে যদি ঘুরায়, এখানে প্লাস চিহ্ন দিছি, মনে করো ডান দিকে 3 ডিগ্রি, এটাকে আমরা প্লাস দিলাম, আমরা ধরলাম যে এটা 3 ডিগ্রি কোণে ঘুরাইলো, তাহলে মনে রাখবা এইটার যে আরেকটা এনানসিওমার আছে, মানে এর যে এনানসিওমারটা আছে, এদের দুইজনকে তো পরস্পরের এনানসিওমার বলে, এদের আরেকটা তোমার -3 ডিগ্রি কোণে ঘুরাবে। মানে কি, একটা যদি ডান দিকে ঘুরে আরেকটা বাম দিকে ঘুরাবে, একটা যদি ডান দিকে ঘুরে আরেকটা কোন দিকে ঘুরাবে, বাম দিকে ঘুরাবে। মানে আমাদের যদি মনে করো ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড, এই দুটার যদি কাহিনী বলি, দুইটা পরস্পরের এনানসিওমার। মনে করো দেখবা যে ডি ল্যাকটিক অ্যাসিড যদি +2.24 এততে ঘুরায়, তাহলে এল ল্যাকটিক অ্যাসিড ঘুরাবে অপোজিট দিকে -2.24। বুঝছো কি? ওই দ্রবণটা আলোকে কতটুকু ঘুরাচ্ছে, এটা যদিও আপেক্ষিক আবর্তন, আমরা পরে এটা বিষয় বুঝবো। আগে বুঝো যে এ যত ডিগ্রি কোণে ঘুরাবে, এলটা তার বিপরীত দিকে সেম ডিগ্রি কোণে ঘুরাবে। এখন যদি তুমি দুইটার মিশ্রণ করলে কি হবে, যদি সমমোলার মিশ্রণ করো, দুটাই একই পরিমাণ নাও, সমমোলার সমান মোল যদি তুমি নাও, ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড যদি সমান পরিমাণ নাও, তাহলে এ যেই কোণে ঘুরাচ্ছে এ তো বিপরীত দিকে ঘুরাচ্ছে, এই দুইটা মিলে আবর্তন হয়ে যাবে এই আলোক সক্রিয় থেকে। এইটা কিন্তু হয়ে যাবে, দেখো এইটা কি লিখছি আমি, মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে, আমরা আবার এনানসিওমার না তো, রেসিমিক মিশ্রণ বলে। দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। দুইটা এনানসিওমার যে আছে, এনানসিওমারগুলো কিন্তু আলোক সক্রিয়। এরা কি আসলে বলতো, এরা হচ্ছে আলোক সক্রিয়। এরা যে আলোক সক্রিয়, এই আলোক সক্রিয় থেকে রেসিমিক মিশ্রণটা কি হয়ে যাবে বলো, রেসিমিক মিশ্রণটা হয়ে যাবে আলোক নিষ্ক্রিয়। বুঝছো? এই সবাই কি বুঝতে পারছো কাহিনী? এই সবাই কি কাহিনী বুঝলা? আমাকে একটু জানাও, বুঝছো ক্লিয়ার? দুইটা এনানসিওমার আছে, দুইটাই কিন্তু আলোক সক্রিয়, একটা ডান দিকে ঘুরাবে যতটুক, আর একটা বাম দিকে ঘুরাবে সমানটুক। যদি এই দুটা সমপরিমাণ তুমি নাও, সমমোলার নাও, তাহলে এদের যে মিশ্রণটা তৈরি হবে এটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হবে। এটাকেই আমরা বলবো হচ্ছে রেসিমিক মিশ্রণ। বুঝছো কি বুঝো নাই? আমাকে একটু জানাও, বলো বলো বলো, বুঝছো কিনা? বুঝছো? ক্লিয়ার? একটা যত ডিগ্রি কোণে ঘুরাবে, আরেকটা আরো ডিগ্রি আলাদা ডিগ্রি কোণে ঘুরাবে। ঘুরানো দেখান নাই? ঘুরানো গতদিনে দেখাইলাম না, ওই যে পোলারিমিটারের মধ্যে দিয়ে পাস করে, পোলারিমিটারের মধ্যে পাস করলে মনে করো একটা আলো আছে, একটা আলোর ডিরেকশন অনেক দিকে থাকে, তো সেইটাকে তোমরা পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করায় তোমরা একবর্ণী করছো, সেইটাকে আবার দ্রবণের মধ্যে দিয়ে যদি পাস করো, তাহলে যেই ডিরেকশন আছে সেদিক থেকে ঘুরে যাইতে পারে। তো এই যে ঘুরে যাওয়ার বিষয়টাকেই আমরা আসলে বলি আলোক সক্রিয়তা।
বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড। তাহলে রেসিমিক মিশ্রণ তাহলে কি হবে? মানে একটা ডান দিকে ঘুরাচ্ছে আর একটা বাম দিকে ঘুরাচ্ছে, দুইটার মিক্স করছে সমান পরিমাণ, আলটিমেটলি দুইটা মিলে 0 হয়ে গেছে, এরা আর কোনো পাশে ঘুরায় না, রেসিমিক মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে গেছে। রাইট, খুবই সুন্দর। এইবার দেখো মেসোযৌগ। মেসোযৌগ জিনিসটা কি? মেসোযৌগ জিনিসটা হলো একটাই যৌগ আছে তোমার কাছে, মনে করো একটা যৌগই আছে, কিন্তু মনে করো এইখানে এভাবে চিন্তা করো, এই একটা যৌগ আছে, এইটার নাম জানো তোমরা? বলতে পারবা এটার নাম কি? সিওএইচ, সিওএইচ, সিডব্লিউএইচ, এটার নাম কি? এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। এটার নাম টার্টারিক অ্যাসিড। দেখো এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। এখন দেখো খেয়াল করো, ও এখানে এইচ দেয়নি কেন? আচ্ছা, টার্টারিক অ্যাসিড। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এমন করি, এতক্ষণ থেকে দেখো রেসিমিক মিক্সচারের মধ্যে দেখো আমাদের ছিল কি, এটা ছিল রেসিমিক মিশ্রণ। বুঝানোর জন্য ভালো করে বুঝাই দিচ্ছি, এটা সারা জীবন মনে থাকবে। তাহলে আমি এমন ভাবে বুঝাই দিব যাতে করে তোমাদের সারা জীবন মনে থাকে জিনিসটা। মনে করো সি এর সাথে সিওএইচ আছে, এই পাশে এইচ, এই পাশে ওএইচ, এই পাশে CH3 আছে। এইটা যদি ডি ল্যাকটিক অ্যাসিড হয়, এটা যদি ডি হয়, এই পাশে ওএইচ দিলাম, এখানে এইচ দিলাম, এখানে সিওএইচ দিলাম, এখানে CH3 দিলাম, তাহলে এটা কি এল। এরা পরস্পরের এনানসিওমার, এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে এ যতক্ষণে ঘুরায়, এ বিপরীত দিকে ঘুরায়, তাহলে এই দুইটার মিক্সচার হইলে কি হবে বলতো? রেসিমিক মিশ্রণ। এই দুইটার মিশ্রণকে আমরা কি বলবো? রেসিমিক মিশ্রণ। ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিডের মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলবো। এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয় কেন আলোক নিষ্ক্রিয়? কারণ একটা যেদিকে যতক্ষণে ঘুরায়, অপোজিটটা বিপরীত দিকে সেম করে ঘুরায়, তাই দুটা মিক্সচার করলে আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। এখন জিনিসটা খেয়াল করো, যদি এমন হয় যে একই যৌগের মধ্যে একটা প্রতিসম যদি থাকে, যৌগটা যদি প্রতিসম হয় এবং এক অংশ যদি আরেক অংশে দর্পণ প্রতিবিম্ব হয়, দেখো কিরকম। এই যে এই অংশটাকে জাস্ট তুমি উল্টাই দিলেই কিন্তু এইটা, মানে এইটার হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। তুমি যদি আলাদা আলাদা করে চিন্তা করো, এখানে যদি একটা দর্পণ দাও, এইটা উপরের দিকে আছে, মানে এই আয়নার এটা কি পার্শ্ব বিকৃতি ঘটছে? দেখো এই বরাবর ঠিক আছে, উলম্ব বরাবর ঠিক আছে, এই আয়নাটার এই বরাবর ঠিক আছে, এইটা এই পাশে ছিল উপরে, এটা এই পাশে চলে আসছে নিচে, এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হইছে। কথা কি বুঝছো কি বুঝো নাই? এরা পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব হইছে। তার মানে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব একটা যৌগের মধ্যেই হয়ে গেছে, তখন এরা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। মানে নর্মালি এটা তো আলোক সক্রিয় হওয়ার কথা, কেন? কারণ এখানে কি ছিল, কারণ এখানে দেখো এই কার্বনটার কথা চিন্তা করো, এই পাশে এই ওএইচ আছে, এই পাশে এইচ, এই পাশে COOH, এই পাশে পুরা মূলকটা আছে। তার মানে কি আসলে এই জিনিসটা, এইটা হচ্ছে কাইরাল কার্বন, এখানে এটাও কাইরাল কার্বন, তার মানে কি এরা আলোক সক্রিয় হওয়ার কথা, কিন্তু এটা আলোক সক্রিয় না। কেন আলোক সক্রিয় না? কারণ দেখো, কারণ এখানে এই যে এই কম্পাউন্ডটার জাস্ট এইটা কিন্তু এইটার দর্পণ প্রতিবিম্ব। তার মানে একটার ঘূর্ণন আরেকটার ঘূর্ণনকে ভ্যানিশ করে দিবে। এই যে এইখানে যেমন একটার ঘূর্ণন আরেকটার ঘূর্ণনকে ভ্যানিশ করে দিচ্ছে, এখানে একই যৌগের মধ্যে এই ঘটনাটা ঘটতেছে। এই ধরনের যৌগকে বলা হয় মেসোযৌগ। এই জন্য এই টার্টারিক অ্যাসিডটার নাম হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। কথা কি বুঝছো? এইটা হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। এইটাও কিন্তু আলোক নিষ্ক্রিয়, এইটাও হচ্ছে আলোক নিষ্ক্রিয়, এটাও হচ্ছে আলোক নিষ্ক্রিয়। কথা কি বুঝছো? রেসিমিক মিশ্রণে বাহির থেকে আলো ফেললে কি আলোর দিক পরিবর্তন করবে না, যেহেতু আলো বেঁকে যাবে না। রেসিমিক মিশ্রণে আলো ফেললে আলো বেঁকে যাবে না, বুঝতে পারছো? আর এইরকম মেসো যৌগের মধ্যেও তুমি আলো ফেললে আলো বেঁকে যাবে না, কারণ মেসো যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়।
বুঝতে পারছো? এখানে কাইরাল কার্বন থাকার পরেও এটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। ক্লিয়ার? বুঝছো? বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? মেসোটার্টারিক অ্যাসিডের সংকেত লিখো। মেসোটার্টারিক অ্যাসিডের সংকেত লিখো। কি? এটাও পরীক্ষায় আসছে। সি দিয়ে OH OH, এখানে H এখানে COH, মেসোটার্টারিক অ্যাসিড। কোনটি মেসোটার্টারিক অ্যাসিড? আরে এইটাই খালি, এটাই সংকেত বেশি। COH কোনটি মেসো যৌগ? সরি, টার্টারিক অ্যাসিড কেন? কোনটি মেসো যৌগ? বলো কোনটা মেসো যৌগ? নিচের কোনটা মেসো যৌগ? মেসো যৌগ হওয়ার জন্য তুমি দেখো এখানে CH3, এখানে CH, এখানে OH, এখানে COH, এখানে COH আছে। তার মানে দেখবা মেসো যৌগ হওয়ার জন্য তো দুই পাশে প্রতিসম হওয়া লাগবে। দুই পাশে কি হওয়া লাগবে? প্রতিসম হওয়া লাগবে। আচ্ছা তোমাদেরকে এক এক করে ভাগ করে দেই। দেখো ক নাম্বারে যেটা আছে, ক নাম্বারে আছে CH3, তারপরে আছে CHOH, মনে করো CHOH, তারপরে আবার আছে CHOH, তারপরে আছে কি COH। তাহলে এইটা কি মেসো হওয়ার কোনো চান্স আছে? কারণ উপরে আছে CH3, এখানে আছে COH, তাহলে এইটা তো এটা দর্পণ প্রতিবিম্ব হওয়ার কোনো অপশনই নাই, ক নাম্বারটা হওয়ার কোনো চান্স নাই। এইভাবে করে দেখো খ নাম্বারটা হওয়ার কোনো চান্স আছে কিনা। খ নাম্বারটাতে কি আছে? এখানে আছে CH3 CHOH, তার মানে এখানে আসবে CH3, এখানে আসবে CHOH, আবার যদি দেই CHCl, এখানে দিলাম CH3, কিন্তু এখানে Cl আছে, এখানে OH আছে, আলাদা জিনিস আছে, এটাও হওয়ার কোনো চান্স নাই। তার মানে এই দুটাই হবে না। 3 নাম্বার। গ নাম্বারে কি আছে দেখো, মানে এটা কিন্তু ডিরেক্টলি বোঝা যায়, আমি তোমাকে ভেঙে দিচ্ছি। CH, এটা হচ্ছে CHOH, ধরলাম CHOH, আবার CHOH, পরে বলছে CH3, এইটা সম্ভব তাই না? এই যে এই বরাবর উপরে আর নিচে সেম, তার মানে গ নাম্বারটা হচ্ছে তোমার কি? গ নাম্বারটা তোমার হচ্ছে মেসোযৌগ। কথা কি বুঝছো? সি নাম্বারটা হচ্ছে মেসোযৌগ। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে না? এটা আমি তোমাকে ভেঙে দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এই পাশে CH3 আছে, এই পাশে CH3 আছে, এই পাশের কার্বনের এক হাতে H, অপর হাতে COH, এখানে কার্বনের এক হাতে H, অপর হাতে OH, এই যে এই বিষয়টা, এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের মেসোযৌগ। ক্লিয়ার? বুঝছো? এটাই হচ্ছে আমাদের মেসোযৌগ। ওকে, আচ্ছা, রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। পারবা কি পারবা না? রেসিমিক মিশ্রণ দুইটা এনানসিওমারের মিশ্রণে, সমমোলার মিশ্রণে তৈরি। হ্যাঁ, একটার ঘূর্ণন যত ডিগ্রি হয়, অপরটার ঘূর্ণন বিপরীত দিকে সমান ডিগ্রি হয়, তাই এর সমমোলার মিশ্রণ করলে এইটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। এই জিনিসটাই, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। পারবা না? পারবা সবাই? ক্লিয়ার? এইবার শুনো, আমাদের আলোক সক্রিয়তার সমাণুর সংখ্যা নির্ণয়। আলোক সক্রিয় সমাণুর সংখ্যা নির্ণয়। সমাণু লিখে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, আলোক সক্রিয় সমাণুর বিষয়টা দুই প্রকারের হয়ে থাকে। একটা যদি প্রতিসম হয়, আর আরেকটা যদি অপ্রতিসম হয়। অপ্রতিসম এই পাশে লিখি, আর যদি প্রতিসম হয়। মানে তোমার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে প্রতিসম আর অপ্রতিসম বলতে যেটা বোঝায়, একটার ক্ষেত্রে
কোথায় গেল মেসো? এই যে, যদি তুমি এইভাবে করে এমন প্লেনে ভাগ করতে পারো যেখানে উপরেরটা আর নিচেরটা সেম, এটাকে আমি প্রতিসম বলতেছি। আর যদি তুমি ভাগ করতে না পারো, এটাকে আমি অপ্রতিসম বলতেছি। প্রতিসম বলতে কি বুঝাচ্ছি, অপ্রতিসম বলতে কি বুঝাচ্ছি সেটা তোমাদেরকে বুঝাই বললাম। প্রতিসম বলতে বুঝাচ্ছি যদি এইভাবে দুইভাবে ভাগ করা যায়, যে প্রতিসম একটা রেখা দ্বারা দুইভাবে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে প্রতিসম রেখা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে প্রতিসম, যদি ভাগ করা না যায় তাহলে অপ্রতিসম। যদি এরকম কোনো যদি ভাগ করা না যায়, দুইটা আলাদা আলাদা প্লেনে যদি ভাগ করা না যায়, অপ্রতিসম যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে সমাণু সমাণুর সংখ্যা, আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হয়, আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক। মানে মোট এখানে কোনো আলোক নিষ্ক্রিয় সমাণু থাকে না। এই ক্ষেত্রে আলোক নিষ্ক্রিয় সমাণুর সংখ্যা থাকে 0, আলোক নিষ্ক্রিয় সমাণুর সংখ্যা থাকে 0। তাই মোট সমাণুর সংখ্যা হয়ে দাঁড়ায়, মোট 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 সমাণুর সংখ্যা হয়ে দাঁড়ায় 2 টু দি পাওয়ার n প্লাস 0, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। এতগুলা। এটা 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 মানে কি ভালো করে বুঝো। তোমাকে মনে করো আমি এরকম একটা যৌগ দিয়েছি। আচ্ছা, এখানে n হচ্ছে, nটা কি, n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, কাইরাল কার্বন সংখ্যা, n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। দেখো, মনে করো তোমাকে আমি বললাম যে এখানে C আছে, এখানে C আছে, এখানে C আছে, এইখানে OH আছে, এখানে H আছে, এখানে Cl আছে, এখানে মনে করো OH আছে, এইখানে CH3 দিলাম, এইখানে CH3 দিলাম। ধরো, বলো তো এখানে কাইরাল কার্বন কয়টা আছে? প্রথমে বলো এইটাকে কি তুমি দুইটা প্লেনে সমান প্রতিসম প্লেনে ভাগ করতে পারবা? অ্যান্সার হচ্ছে না। কেন? এখানে OH আছে, এখানে Cl আছে, এখানে H আছে, OH আছে, মিলতেছে তো না। তার মানে এখানে প্রতিসম দুইটা প্লেনে ভাগ করতে পারবা না। এইবার তুমি আমাকে বলো যে এইখানে মোট কাইরাল কার্বন কয়টা আছে? বলো, টোটাল কাইরাল কার্বন কয়টা? কাইরাল কার্বন কয়টা আছে? কাইরাল কার্বন কমা n সমান কত? এই কার্বনটার কথা চিন্তা করো, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে আরেকটা জিনিস, এই পাশে আরো একটা জিনিস। তার মানে এটা একটা কাইরাল কার্বন, আবার এইটাও একটা কাইরাল কার্বন। এই পাশে OH, এই পাশে Cl, এই পাশে এই জিনিসটা, এই পাশে আবার এই জিনিসটা আছে, CH3 আছে। তার মানে কাইরাল কার্বন সংখ্যা হচ্ছে 2। কাইরাল কার্বন কয়টা আছে বলো? 2টা। যদি কাইরাল কার্বন 2টা থাকে, তাহলে এখন যদি তোমাকে বলি n এর মান তো 2, তাহলে আলোক সক্রিয় সমাণু কয়টা আছে? এর এখানে আলোক সক্রিয় সমাণু তুমি কয়টা পাবা? 2 টু দি পাওয়ার n, মানে 2 এর উপর স্কয়ার, মানে 4। আলোক নিষ্ক্রিয় সমাণু কয়টা পাবা? আলোক নিষ্ক্রিয় সমাণু পাবা হচ্ছে 0। তার মানে মোট সমাণু হচ্ছে এখানে 4 প্লাস 0 মানে 4। 4টা হচ্ছে টোটাল তুমি সমাণু পাবা। বুঝছো কিনা? ক্লিয়ার? বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? তোমরা কি সবাই বুঝছো? তোমাকে জানাও। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এইবার চলে আসো। যদি প্রতিসম হয়, প্রতিসম হইলে বিষয়টা 2 রকমের হইতে পারে। প্রতিসম হইলে এখন বিষয়টা তোমার 2 রকমের হইতে পারে। একটা হচ্ছে প্রতিসম যদি হয়, একটা হচ্ছে কাইরাল কার্বনের সংখ্যা তোমার বিজোড় সংখ্যা হইতে পারে। কাইরাল কার্বনের সংখ্যা তোমার, হ্যাঁ, মানে কাইরাল কার্বনের সংখ্যা তোমার আসলে হইতে পারে জোড় সংখ্যক, কাইরাল কার্বনের সংখ্যা হইতে পারে বিজোড় সংখ্যক। জোড় সংখ্যক কাইরাল কার্বন, কাইরাল কার্বন। আরেকটা হচ্ছে বিজোড় সংখ্যক কাইরাল কার্বন, বিজোড় সংখ্যক কাইরাল কার্বন। তো দুইটার ক্ষেত্রে দেখো, আমাদের জোড় সংখ্যক কাইরাল কার্বন যখন থাকবে, হ্যাঁ, তখন আলোক সক্রিয়, এই আলোক সক্রিয় সমাণু সংখ্যা দাঁড়াবে 2 টু দি পাওয়ার n-1, 2 টু দি পাওয়ার n-1। এবং এই ক্ষেত্রে মেসোগুলা কি আলোক নিষ্ক্রিয়? মেসো মানে আলোক নিষ্ক্রিয় মানে হচ্ছে মেসো কম্পাউন্ডের সংখ্যা দাঁড়াবে 2 টু দি পাওয়ার n/2 - 1।
2n/2 - 1। তার মানে মোট কয়টা হইল? মোট হইল এই দুটার যোগফল, মোট 2n - 1 প্লাস 2n/2 - 1। এক্সাম্পল, আমরা এবার এক্সাম্পল খুঁজব। এটা কি বুঝছো? ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার হইছো? একটু বলো। 2n - 1 আর 2n/2 - 1। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এখন দেখো, এটা ছিল অপ্রতিসম। এবার আমরা চলে আসবো প্রতিসমতে। প্রতিসম কিন্তু কাইরাল কার্বন সংখ্যা যেটা আছে, এখানে দেখো যে সি, এখানে সি, এখানে সি, এখানে মনে করো সি, এখানে দিলাম হচ্ছে মনে করো CH3, এই জায়গায় দিলাম মনে করো CH3, তাহলে এখানে দিলাম মনে করো OH, এখানে H, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H। তো দেখো এখানে কাইরাল কার্বনের যে সংখ্যা, তাহলে কি জোড় সংখ্যক? তাহলে জোড় সংখ্যক যদি কাইরাল কার্বন থাকে, তাহলে আলোক সক্রিয়, মানে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 4। তাহলে আলোক সক্রিয় কয়টা হবে? আলোক সক্রিয় হবে 2n - 1, তার মানে 2⁴ - 1, তার মানে হবে 2⁵, মানে 8টা। মেসো কয়টা হবে? মেসো 2n/2 - 1, তার মানে 2⁴ - 1, তার মানে 2⁵2 - 1 মানে কি 2⁵2 মানে 2, দুইটা। তাহলে মোট কয়টা হচ্ছে? মোট দাঁড়াচ্ছে আমাদের 4 + 2 মানে কয়টা বলো তো? 10টা। তাহলে মোট পরিমাণ দাঁড়াবে হচ্ছে 10টা। কথা কি বুঝছো কি বুঝো নাই? প্রতিসম আর জোড় সংখ্যক কাইরাল কার্বন যদি থাকে, প্রতিসম আছে এবং জোড় সংখ্যক কাইরাল কার্বন আছে, তাহলে আবার দেখো, মানে প্রতিসম যদি হয়, এই যে প্রতিসম মানে কি, তুমি ইচ্ছা করলে এখান দিয়ে একটা লাইন ড্র করতে পারবা, এই লাইনটা ড্র করলে উপরে যা আছে নিচেও তাই আছে, এটাকে বলবো আমরা প্রতিসম। প্রতিসম অবস্থায় এখানে কাইরাল কার্বন সংখ্যা 4টা, তাহলে আলোক সক্রিয় সমানুপাবে 2n - 1, 2⁴ - 1, 2 এর উপর কিউব মানে 8টা। মেসো কম্পাউন্ড হবে 2n/2 - 1। এই যে দেখো এখানে কিন্তু লিখছি 2n/2 - 1। তার মানে মোট সমানু হবে হচ্ছে 10টা। এটা কি বুঝছো? ক্লিয়ার? একটু কমেন্ট করো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, এইবার দেখো, যদি বিজোড় সংখ্যক হয়, কাইরাল কার্বন, যদি বিজোড় সংখ্যক হয় কাইরাল কার্বন, বিজোড় সংখ্যক কাইরাল কার্বন যদি থাকে, তাহলে সক্রিয় আলোক সক্রিয় যতগুলো হবে, আলোক সক্রিয় 2n - 1 মাইনাস 2n - 1/2। দেখো মুখস্থ করো। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা কি বুঝছো? 2n - 1 মাইনাস 2n - 1/2। মেসো বা আলোক নিষ্ক্রিয় কি হবে? এটা হবে 2n - 1/2। তা আর মোটটা হবে, এই দুটো যদি তুমি যোগ করো, যোগ করলে কি হবে? এটা আর এটা কাটা যাবে, 2n - 1টা হবে। তার মানে তোমাকে যদি আমি এখন এইভাবে করে বলি যে কার্বন 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 1 2 3 4 5টা দিলাম, তারপরে দিলাম মনে করো COOH, এখানেও দিলাম COOH, এই পাশে দিলাম মনে করো OH, এই পাশে H, OH H, OH H, OH H। দেখো তো এটাও প্রতিসম, এটাও তোমার প্রতিসম।
কেন প্রতিসম? দেখো কেন প্রতিসম, প্রতিসম হওয়ার পিছনে কারণ তুমি 1 2 3 হ্যাঁ 4 5 6 7 4 নাম্বারের এই কার্বনের এই বরাবর যদি একটা দাগ দাও, এই কার্বনের উপরে আছে 3টা কার্বন, নিচে আছে 3টা কার্বন, যা আছে উপরে তাই আছে নিচে, এটা প্রতিসম। এবং কাইরাল কার্বন সংখ্যা যদি তুমি হিসাব করো, দেখো এইখানে একটা কাইরাল কার্বন, এখানে একটা কাইরাল কার্বন, 2 3 4 5টা কাইরাল কার্বন আছে, তাহলে আছে আমাদের টোটাল 5টা কাইরাল কার্বন। কথা কি বুঝছো? 5টা কাইরাল কার্বন আছে। তাহলে এখন তোমরা আমাকে বলো আলোক সক্রিয় কয়টা হবে, নিষ্ক্রিয় কয়টা হবে? তাহলে সক্রিয়র কথা যদি চিন্তা করো, সক্রিয়র সূত্র কি বলছি, 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 2 টু দি পাওয়ার n-1/2। তার মানে 2 টু দি পাওয়ার n এর মান এখানে 5, n এর মান 5, তাহলে 5 - 1 মানে 4, মাইনাস 2 টু দি পাওয়ার n-1 মানে 4/2 মানে 2 এর উপর স্কয়ার, অর্থাৎ 16 মাইনাস হচ্ছে 4, তার মানে আলোক সক্রিয় থাকবে 12টা। আলোক সক্রিয় থাকবে কয়টা? সমস্যা কি? কার? আমি তো যাই না ক্লাস শুরু। নিষ্ক্রিয় হচ্ছে 2 টু দি পাওয়ার n-1/2, তার মানে 2 টু দি পাওয়ার 5 - 1 মানে 4, 4/2 মানে 2 এর উপর স্কয়ার মানে 4টা। তার মানে তোমার মোট দাঁড়াবে কয়টা? মোট দাঁড়াবে হচ্ছে 12 প্লাস 4 মানে 16টা, 12 প্লাস 4 মানে 16টা। দেখো তো বুঝছো কিনা? এই সবাই বুঝছো? ক্লিয়ার? তার মানে বিজোড় সংখ্যক যদি কাইরাল কার্বন থাকে, বিজোড় সংখ্যক কাইরাল কার্বন যদি থাকে, তাহলে সূত্র কোনটা? এটা তোমাদেরকে এই 3টা সূত্র মুখস্থ করতে হবে। এই 3টা সূত্র থেকে আমি একটু বলে রাখি, বোর্ডে কম এমসিকিউ আসে, অ্যাডমিশনে বেশি আসে। অ্যাডমিশনে বেশি এমসিকিউ বা রিটেন আসে বোর্ডে। এটা তোমাদের হাজারি স্যারের বইও আছে, গো স্যারের বইও আছে, সব বইয়ে আছে। দেখো যদি অপ্রতিসম হয়, যেটাতে তুমি প্লেন দিয়ে ভাগ করতে পারবে না উপরে নিচে, তাহলে 2 টু দি পাওয়ার n টা হবে আলোক সক্রিয়, মেসো হবে 0। তার মানে মোট হবে 2 টু দি পাওয়ার n কার্বন সংখ্যা, n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, n যে কাইরাল কার্বন সংখ্যা এটা সবগুলোতেই n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, কাইরাল কার্বন সংখ্যা। যদি জোড় সংখ্যক থাকে তাহলে আলোক সক্রিয় হবে 2 টু দি পাওয়ার n-1, মেসো হবে 2 টু দি পাওয়ার n/2 - 1। তার মানে মোট হবে এইটা প্লাস এইটা, এটা প্লাস এইটা হবে মোট। আর যদি বিজোড় সংখ্যক কাইরাল কার্বন থাকে তাহলে আমাদের আলোক সক্রিয় হবে 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 2 টু দি পাওয়ার n-1/2। আর মেসো হবে 2 টু দি পাওয়ার n-1/2, 2 টু দি পাওয়ার, তাহলে মোট হইল কি, দুটো যোগ করে দিলে 2 টু দি পাওয়ার n-1। আচ্ছা বুঝছো? এইখানে আমি এক্সাম্পল দিছি। অপ্রতিসম হইলে কোনো কথাই নেই, জয়টা কাইরাল কার্বন আছে 2 টু দি পাওয়ার n দিয়ে দিলেই আলোক সক্রিয় এবং মোট পরিমাণটা বের হবে। আলোক নিষ্ক্রিয় নাই এখানে, মেসো নাই। যদি প্রতিসম থাকে এবং কাইরাল কার্বন জোড় থাকে তাহলে আলোক সক্রিয় হবে যে 2 টু দি পাওয়ার n-1, এইটার এক্সাম্পল দিছি, n এর মান যদি 4 হয়, এই যে কাইরাল কার্বন 4টা আছে, তার মানে 2 এর উপর কিউব মানে 8টা। আর মেসো হবে 2 টু দি পাওয়ার n-1 n/2 - 1, তার মানে 4/2 - 1 মানে 2 - 1 মানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। বুঝছো? ক্লিয়ার? ওকে, কাহিনী শেষ। যত কাহিনী আছে আমাদের সমানুতার কাহিনী শেষ। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আমরা আমাদের সমানুতার কাহিনী এখানেই শেষ করলাম। কিন্তু এইবার আমাদের শুরু হবে বিক্রিয়ার পার্ট। বিক্রিয়ার পার্টের জন্য আমাদের প্রথমত কার্বনের ভাঙ্গন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, হ্যাঁ, ফ্রি রেডিকেল, কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন এবং বিক্রিয়ার প্রকারভেদ লাগবে। এইখান থেকে আজকে আমাদের আসলে শুরু হচ্ছে এবং আগামী দিন থেকে দেখবা আসল আমাদের পার্টটা শুরু হয়ে যাচ্ছে, যেটা বিক্রিয়ার পার্ট। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দিয়ে শুরু করে দিই। আলহামদুলিল্লাহ বলছো সবাই, আমরা তাহলে এখান থেকে শুরু করে দিই। দেখো, যে কোনো একটা বিক্রিয়া দেখো, যে কোনো জৈব যৌগের যে বিক্রিয়াগুলো হয়, এইটা দুইটা জিনিসের বিক্রিয়ার মাধ্যমে হয়। একটাকে বলে হচ্ছে সাবস্ট্রেট, আরেকটাকে বলে হচ্ছে আক্রমণকারী বিকারক। এটা মনে রাখবা, একটা হচ্ছে কি সাবস্ট্রেট, আরেকটার নাম হচ্ছে আক্রমণকারী বিকারক। এই দুটা সাবস্ট্রেট এবং আক্রমণকারী বিকারক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে। এই সাবস্ট্রেট এইটা হচ্ছে কার্বনযুক্ত যৌগ। আক্রমণকারী বিকারক, এই আক্রমণকারী বিকারক যে আছে, যারা আক্রমণ করে, এই আক্রমণকারী বিকারকটা মোটামুটি 3 ভাগে বিভক্ত। আক্রমণকারী বিকারককে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। দেখো, এই যে আক্রমণকারী বিকারক যে আছে, একে আমরা প্রধানত 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি? আক্রমণকারী বিকারক এইটা হইতে পারে ইলেকট্রোফাইল, আক্রমণকারী বিকারক এটা হতে পারে নিউক্লিওফাইল, আক্রমণকারী বিকারক হতে পারে ফ্রি রেডিক্যাল। তাহলে আমাদের 3 টাইপের আক্রমণকারী বিকারক আছে, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং হচ্ছে ফ্রি রেডিক্যাল। তো দেখো, কার্বনযুক্ত যে যৌগগুলো আছে, এটাকে কে অ্যাটাক করতে পারে? কার্বনযুক্ত যৌগগুলোকে অ্যাটাক করবে 3টা জিনিস। তোমার যে কোনো বিক্রিয়ার মেকানিজমের মধ্যে তুমি দেখবা বিক্রিয়ার ক্রিয়া কৌশল তোমার পরীক্ষায় আসে, প্রচুর আসে ক্রিয়া কৌশল। মার্কনিকভের ক্রিয়া কৌশল লিখো, SN1 এর ক্রিয়া কৌশল লিখো, SN2 এর ক্রিয়া কৌশল লিখো, হ্যাঁ, তারপরে অ্যালডল কন্ডেনসেশনের ক্রিয়া কৌশল লিখো, ক্যানিজারোর ক্রিয়া কৌশল লিখো। তোমাদের এইচএসসি পরীক্ষাতেই প্রচুর পরিমাণে আসে। তো সেইটা বুঝতে হইলে তোমাকে বুঝতে হবে বিক্রিয়া কিভাবে করে ঘটে, বিক্রিয়া ঘটে কিভাবে করে। এটুকু যদি তুমি জানো, তুমি খুব ইজিলি জিনিসগুলোকে রিলেট করতে পারবা। অথবা ক্রিয়া কৌশল কিন্তু তোমাদের অ্যারোমেটিক যৌগতে আছেই, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশনের ক্রিয়া কৌশল, ফিডেল ক্র্যাব অ্যালকাইলেশন, ফিডেল ক্র্যাব অ্যাসাইলেশন, হ্যালোজিনেশন, সালফোনেশন, নাইট্রেশন, এগুলোর ক্রিয়া কৌশল, এগুলো তো পরীক্ষায় আসেই। এগুলো জানতে হইলে আমাদেরকে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল জানতে হবে। এগুলো হচ্ছে আক্রমণকারী বিকারক। কথা কি বুঝছো? আক্রমণকারী বিকারক এগুলো। আচ্ছা, এখন কথা হচ্ছে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল আর হচ্ছে আক্রমণকারী বিকারক, এগুলা সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে। প্রথমেই আমরা যদি বলি যে ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রোফাইল তোমরা নাম দেখেই বুঝতে পারো, ইলেকট্রো আসছে ইলেকট্রন থেকে, ফাইল মানে আকর্ষী। ইলেকট্রো আসছে ইলেকট্রন থেকে, আর ফাইল মানে কি? আকর্ষী। তার মানে এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, এটা কি? ইলেকট্রন আকর্ষী। তাহলে ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী। ঠিক আছে? তাহলে ইলেকট্রন আকর্ষী মানে কি? ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে। ইলেকট্রন তো নিজে নেগেটিভ, তার প্রতি আকর্ষণ কার আছে? পজিটিভের। তাই ইলেকট্রোফাইলকে আমরা আসলে ই প্লাস দিয়ে প্রকাশ করি। একটা জিনিস মনে রাখবা, ইলেকট্রোফাইল এই কথাটা তুমি যদি মনে করার জন্য তুমি যদি এতগুলা সময় নাও, তাহলে খুবই সমস্যা হবে। তুমি কিভাবে মানে সময় নিতে পারো? ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, আকর্ষী কে হবে? আকর্ষী হবে পজিটিভ, তার মানে এ পজিটিভ। না, এত সময় নেওয়া যাবে না, এত সময় নেওয়া যাবে না। ইলেকট্রোফাইল বললেই মাথায় থাকবে যে এটা পজিটিভ জিনিস, ই প্লাস, ই প্লাস, ই প্লাস। ইলেকট্রোফাইল মানে ই প্লাস, এই যে এর উপরে প্লাস, ইলেকট্রোফাইল ই প্লাস মানে পজিটিভ একটা জিনিস। এইটা জাস্ট মাথায় রাখবো আমরা, ই প্লাস মানে পজিটিভ জিনিস, এ ইলেকট্রনকে আকর্ষণ করে। ঠিক আছে? এত সময় নেওয়া যাবে না যে ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রোফাইল,
আবার ইলেকট্রন নেগেটিভ তাকে আকর্ষণ করে পজিটিভ, এইভাবে করে না করে ই প্লাস হচ্ছে পজিটিভ, এইভাবে করে ক্যাটায়ন হিসেবে চিন্তা করতে পারো। ওকে, আচ্ছা এখন ইলেকট্রোফাইলগুলো যে আছে, ইলেকট্রন আকর্ষী যে আছে, ইলেকট্রন আকর্ষীগুলা প্রধানত দুই প্রকারের হয়। একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল, একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে প্রশমধর্মী ইলেকট্রোফাইল। মানে একটা হচ্ছে কি প্লাস, আরেকটা কি নিউট্রাল। হ্যাঁ, এটা হচ্ছে নিউট্রাল, কোনো চার্জ নাই এটা। তো এই যে ইলেকট্রোফাইলগুলা যে দুই প্রকারের হইতে পারে, তাহলে বলো দেখি ইলেকট্রোফাইলের যে প্লাস হইতে পারে এবং ধনাত্মক হইতে পারে, তাহলে প্রশমধর্মী হইতে পারে। প্লাসগুলো তো তুমি বুঝতেই পারো, যতগুলা প্লাস আছে তুমি যা যা প্লাস দিবা, মনে করো H প্লাস, H3O প্লাস, তারপরে NO2 প্লাস, তাই না? মানে যত কিছু প্লাস আছে সবগুলাই কি হবে বলো, যত সব প্লাস আছে আর প্লাস হইতে পারে। হ্যাঁ, এগুলো সবগুলাই কিন্তু ইলেকট্রোফাইল হবে। আর প্লাস হইতে পারে, অনেক সময় এক্স প্লাসও হয়। তাহলে যতগুলা প্লাস হইতে পারে, আর সিও প্লাস হইতে পারে। আচ্ছা দুই একটা আরো দিয়ে রাখি, ধনাত্মক ইলেকট্রোফাইল, এগুলো হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। তারপরে SO3H প্লাস হইতে পারে, বা শুধু তোমার এটাও হইতে পারে। তো যাই হোক, মানে এগুলো যা কিছু আছে প্লাস, সেগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। প্রশমধর্মী ইলেকট্রোফাইল কারা? যারা প্লাস প্লাস তারা তো ইলেকট্রোফাইল বুঝলাম। প্রশমধর্মী মানে কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার আছে? যার ইলেকট্রনের প্রতি ডেফিসিয়েন্সি আছে। ইলেকট্রন যার কাছে ডেফিসিয়েন্সি যার কাছে আছে, কারা কারা বলতে পারবা? হ্যালোজেন প্লাস হইতে পারে। একজন বলছে বিআর প্লাস, বিআর প্লাস না লিখে হ্যালোজেন প্লাস দাও। কারণ হ্যালোজেনের যেমন HOCl যদি আমি বলি, HOCl এ HOটা হচ্ছে মাইনাস আর Clটা হচ্ছে প্লাস। নরমালি HCl এ কি হয়, Hটা প্লাস আর Clটা মাইনাস। হ্যালোজেন কিন্তু প্লাসও হইতে পারে, এই যে OHটা হচ্ছে মাইনাস আর Clটা প্লাস, সেরকম X প্লাস হইতে পারে, আরো অনেক কিছুই হইতে পারে। হ্যাঁ, তো আমি এগুলো আমরা আসলে বললাম না, এগুলো আর লিখলাম না। যতগুলো প্লাস হবে সেগুলো হচ্ছে ইলেকট্রোফাইল হবে। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আলাদা করা, এটাও কিন্তু পরীক্ষায় আসে, ইভেন বুয়েট ভর্তি পরীক্ষাতেও আসছে। বুঝছো 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 ক্লিয়ার? আচ্ছা এখন দেখো যে এই জায়গায় আমরা যদি এখানে বলি যে প্রশমধর্মী ইলেকট্রোফাইল কারা আছে, যাদের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি, যেমন ইলেকট্রনের ঘাটতি মানে কি, অষ্টক পূরণ হয় নাই। অষ্টক যাদের পূরণ হয় নাই, অষ্টক পূরণ হয় নাই মানে কি, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, BF3, তারপরে FeCl2, ইভেন FeCl3, এই জিনিসগুলোর অষ্টক অসম্পূর্ণ আছে। এগুলোর কি আছে বলতো, অষ্টক যাদের অসম্পূর্ণ থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রশমধর্মী ইলেকট্রোফাইল। কেন? কারণ তাদের কি থাকে, কারণ তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে। ইলেকট্রনের প্রতি কি থাকে, আকর্ষণ থাকে। একজন বলছে PCl3, ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা আছে? 5টা, আরো 3টা শেয়ার করছে, কয়টা হইলো? 8টা হয়ে গেল। কিন্তু অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা আছে? 3টা, 3টা মিলে 3টা শেয়ার করছে, 3 দিনে 6টা হইলো। তো তারপরে এই জিনিসগুলাকে আমরা বলবো হচ্ছে কি, প্রশমধর্মী ইলেকট্রোফাইল, যাদের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ঘাটতি মানে অষ্টক পূরণ হয় নাই, অষ্টক সংকোচন হয়েছে। অষ্টক অসম্পূর্ণ মানে কি, অষ্টক সংকোচন হয়েছে যাদের, সেগুলোকে বলবো আমরা প্রশমধর্মী ইলেকট্রোফাইল। এখন তোমাকে যদি বলা হয় নিউক্লিওফাইল কারা, সেম ভাবে, তাহলে কি আর সময় নষ্ট করার কিছু আছে? ইলেকট্রোফাইল যদি ইলেকট্রন আকর্ষী হয়, তাহলে নিউক্লিওফাইল কি, নিউক্লিয়াস আকর্ষী। নিউক্লিয়াসকে পজিটিভকে আকর্ষণ করবে কি, নেগেটিভ। সেই জন্য এটা হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী। মানে NU মাইনাস, অর্থাৎ এই নিউক্লিওফাইল যখন আমরা বলবো, তখনও এটাকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো। একটা কি,
একটা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলগুলো হয় ঋণাত্মক হবে, না হলে প্রশমধর্মী হবে। যারা ঋণাত্মক এদেরকে তো দেখলেই তুমি টের পাবা, বুঝতে পারবা। যারা মাইনাস, যেমন OH মাইনাস, CN মাইনাস, হ্যাঁ CN মাইনাস, তারপরে X মাইনাস, হ্যালোজেন মাইনাস, R মাইনাস হইতে পারে। তারপরে তোমাদের N আর কি হইতে পারে বলো মাইনাসগুলা, COOH মাইনাস হইতে পারে। তো যাই হোক, মানে যতগুলা মাইনাস আছে সবগুলাই কি, সবগুলাই হচ্ছে তোমার নিউক্লিওফাইলের এক্সাম্পল, যতগুলা মাইনাস আছে। হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? OR মাইনাস হইতে পারে, OR মাইনাস, OR মাইনাসটা দিই, ইম্পর্টেন্ট গুলো দিয়ে রাখলাম। এখন প্রশমধর্মী, প্রশমধর্মীতে কারা আসবে? যাদের কাছে ইলেকট্রন বেশি আছে। ইলেকট্রন বেশি থাকা মানে যাদের কাছে মুক্ত জোড় ইলেকট্রন আছে। এই কি ইলেকট্রন আছে বলতো? যাদের কাছে মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে যাদের, তারা হচ্ছে প্রশমধর্মী, প্রশমধর্মী নিউক্লিওফাইল। মুক্তজোড় ইলেকট্রন কার কাছে আছে? H2O, মুক্তজোড় ইলেকট্রন আছে না? NH3, মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে যাদের কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে তাদের কাছে ইলেকট্রন কি বেশি আছে না কম আছে? বেশি আছে। তার মানে এরা সবাই, সবাই কি, সবাই হচ্ছে প্রশমধর্মী নিউক্লিওফাইল। কি কথা কি বুঝছো? ক্লিয়ার? বলো। একজন বলছে PCl5 হবে কিনা, মানে অষ্টক সংকোচন হইলেই নিউক্লিওফাইল হয় না, PCl5 হবে না। এটা জিনিস বুঝবা পরে, মানে ব্যাপারটা বুঝো। এরা সাধারণত যাদের কাছে মুক্ত জোড় আছে এরা হয় হচ্ছে কি আমাদের নিউক্লিওফাইল, আর যাদের অষ্টক সংকোচন হয়েছে তারা হয় ইলেকট্রোফাইল। এটা কেন হবে না এটা নিয়ে আমরা পরে ব্যাখ্যা করব। মুক্ত জোড় যাদের কাছে থাকবে। ওকে ওকে, ঠিক আছে। আসো এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আরেকটা জিনিস থাকলো, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালটা আক্রমণকারী বিকারকও হইতে পারে, সাবস্ট্রেটও হইতে পারে ফ্রি রেডিক্যালটা। তো ফ্রি রেডিক্যালটা আমরা পড়ার ক্ষেত্রে আমি দুইটা জিনিসই একসাথে করে পড়াচ্ছি, সেটা হচ্ছে কার্বন ভাঙ্গনে আমরা একবারে ফ্রি রেডিক্যালটা পড়ে ফেলবো। কার্বনের ভাঙ্গন, এই সাবস্ট্রেটের মধ্যে কার্বন থাকে, সেই কার্বন কার্বন ভাঙ্গনগুলা মূলত দুই প্রকারের হইতে পারে। কার্বন কার্বনের যে ভাঙ্গন এটা মূলত কয় প্রকারের হইতে পারে বলতো? দুই প্রকারের হইতে পারে। একটাকে বলি আমরা সুষম ভাঙ্গন, আরেকটাকে বলি আমরা হচ্ছে বিষম ভাঙ্গন। আরেকবার একটু বুঝাই বলি, প্রথম থেকে কোথায় থেকে আসছি আমরা সেটা বলি। সাবস্ট্রেট কার্বনযুক্ত যৌগ, এটার সাথে আক্রমণকারী বিকারক দিয়ে উৎপাদ তৈরি হয়। আক্রমণকারী বিকারক ইলেকট্রন আকর্ষী হইতে পারে, নিউক্লিয়াস আকর্ষী হইতে পারে। মানে ইলেকট্রন আকর্ষী মানে হচ্ছে এগুলো সাধারণত প্লাস জিনিস, নিউক্লিয়াস আকর্ষী সাধারণত এগুলো মাইনাস জিনিস। আর ফ্রি রেডিক্যাল কি জিনিস সেইটা আমরা আরেকটা জায়গার মধ্যে পড়তেছি, সেটা হচ্ছে কার্বনের ভাঙ্গন। কার্বনের ভাঙ্গন দুই প্রকারের হইতে পারে। একটা হচ্ছে সুষম ভাঙ্গন, কার্বনটা সুষম ভাবে ভেঙে গেছে। একটা হচ্ছে বিষম ভাঙ্গন। সুষম ভাঙ্গন মানে কি রকম? সুষম ভাঙ্গনটাতে যেই জিনিসটা তৈরি হয় সেটাকেই বলি আমরা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এটাতে যেই জিনিসটা তৈরি হয় সেটাকে বলি আমরা ফ্রি রেডিক্যাল। অর্থাৎ ফ্রি রেডিক্যাল জিনিসটা কি? ফ্রি রেডিক্যাল জিনিসটা হইলো, মনে করো এ আর বি আছে। ফ্রি রেডিক্যাল জিনিসটা আগে বর্ণনা করি। এ আর বি আছে, এইখানকার এইটা এমন ভাবে ভাঙলো যে এ যে একটা ইলেকট্রন আর বি একটা ইলেকট্রন, এই দুইজনই একটা একটা করে ইলেকট্রন নিয়ে নিল। তাহলে এ এর ফ্রি রেডিক্যাল তৈরি হলো আর বি এর ফ্রি রেডিক্যাল তৈরি হলো। ভালো করে ব্যাপারটা বুঝো, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। আগে এই জিনিসটা বুঝো। মনে করো তোমার কাছে আছে ফ্লোরিন, ফ্লোরিন এখানে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এখন এরা এমন ভাবে করে ভাঙলো যে ফ্লোরিন এই যে একটা ইলেকট্রন এইটা নিয়ে ফ্লোরিনের ফ্রি রেডিক্যাল এবং আরেকটা ফ্লোরিনের ফ্রি রেডিক্যাল তৈরি করলো। একটা জিনিস একটু খেয়াল করো, দেখো তুমি একটা জিনিস দেখো তো, ফ্লোরিন আরেকটা ফ্লোরিনের সাথে আমাদের যে ইলেকট্রন শেয়ার করে যে আছে,
ফ্লোরিনের মোট কয়টা ইলেকট্রন আছে? 9টা। সর্ববহিস্থ স্তরে যে 2টা আর 7টা যে ছিল, লাস্টের একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে শেয়ার করছে। এই 2টা ইলেকট্রন, এই যে দেখো এইখানে একটা কিন্তু এর, একটা কিন্তু এর, এরা দুইজনই আলাদা আলাদা যে হইছে, এখানে কিন্তু কোনো আয়ন তৈরি হয় নাই। কেন? কারণ মানে এই ফ্লোরিনের এই ইলেকট্রনটা মানেটা কি আসলে? মানেটা কি বুঝো তুমি? মানেটা কি জিনিস বুঝতে পারো? বিষয়টা ফিল করতে পারো? বিষয়টা ফিল করতে হবে, কিন্তু খুবই সুন্দরভাবে এখানে ফিল করা যায় জিনিসটা। দেখো, মনে করো, আচ্ছা হাইড্রোজেন দিয়ে আরো ভালো ফিল করা যাবে, হাইড্রোজেন দিয়ে ফিল করো। মনে করো হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে H2 তৈরি করছে। কেমনে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন ছিল, এই হাইড্রোজেনের মনে করো একটা ইলেকট্রন এখানে আছে, আবার এই পাশে আরেকটা হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন মনে করো এখানে আছে, শেয়ার করছে। এখন দেখো যে এখন সুষমভাবে করে ভাঙলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন প্লাস হাইড্রোজেনের একটা ইলেকট্রন, মানে এই ইলেকট্রনটা নিয়ে গেছে, এই ইলেকট্রনটা নিয়ে গেছে। তাহলে বলো তো ইলেকট্রনের কি বাড়ছে বা কমছে, নাকি একই আছে? এটা সেম আছে। একটা জিনিস মনে রাখবা, ফ্রি রেডিকেলে কিন্তু ইলেকট্রনের সংখ্যা বাড়ে নাই বা কমেও নাই। ইলেকট্রনের সংখ্যাটা পরমাণু অবস্থায় জয়টা ছিল ততটাই আছে। এগুলো ফ্রি রেডিকেল কেন বলা হয়? কারণ এরা পরমাণু আকারে আছে। পরমাণু আকারে থাকলে একটা জিনিস পরমাণু আকারে থাকতে চায় না, তারা সব সময় বন্ধন গঠন করতে চায়। এরা খুবই সক্রিয় থাকে, এরা ফ্রি রেডিকেল আকারে খালি যুক্ত হইতে চায়, যে কারোর সাথে যুক্ত হইতে চায়। মানে এটা পরমাণু আকারে আছে, এটা মনে করার কারণে এখানে ইলেকট্রন বেশি আছে। এটা কিন্তু পরমাণু সমানই ইলেকট্রনটা আছে। কথাটা কি বুঝো নাই? ফ্রি রেডিকেলে পরমাণু সমান পরিমাণে ইলেকট্রন থাকে, মানে এর চেয়ে বেশি নেই। যেমন এখানে এফ দিয়ে যদি এটা দিছি, এর কাছে 9টা ইলেকট্রনই আছে, 10টা নাই কিন্তু, এখানে 9টা ইলেকট্রনই আছে, কিন্তু এইটা একটা পরমাণু আকারে আছে, তাই অনেক বেশি পরিমাণে একটা অ্যাক্টিভ থাকে। এটাকেই বলি আমরা ফ্রি রেডিকেল। বুঝছো? ক্লিয়ার? এটা কিন্তু মানে মনে করো না যে ওখানে ইলেকট্রন বেশি আছে। এখন এই যে ফ্রি রেডিকেলটা আছে, তুমি যদি কার্বনের ভাঙনের কথা বলো, ধরো তোমার কাছে আছে CH3, বন্ড দিয়ে আমি বললাম CH2CH3। তো কার্বনের বন্ধন ভাঙ্গার বিষয়টা যদি এটা ফ্রি রেডিকেল আকারে ভাঙে, একটা বন্ধন মানে 2টা ইলেকট্রন, তাহলে এইটা যদি মাঝখান দিয়ে যদি ফ্রি রেডিকেল আকারে ভাঙে, তাহলে CH3 একটা ইলেকট্রন নিবে, আবার এই যে CH2CH3 যে আছে এরা একটা ইলেকট্রন নিবে, তাহলে এই 2টা ফ্রি রেডিকেল তৈরি হলো। কথা কি বুঝতে পারছো? এই 2টা ফ্রি রেডিকেল তৈরি হলো। তাহলে কার্বনের ভাঙনের ক্ষেত্রেও এইরকম জিনিসই ঘটবে। ফ্রি রেডিকেলের ভাঙনের ক্ষেত্রে ওই যে এমন ভাবে করে ইলেকট্রনটা ভাঙবে, ওই বন্ধনটা ভাঙবে যে একটা ইলেকট্রন এই পাশেরটা নিবে আর একটা ইলেকট্রন এই পাশেরটা নিবে, শেষ। এটাই হচ্ছে তোমার ফ্রি রেডিকেলের ভাঙন। ওকে, এইবার আমরা যদি বলি বিষম ভাঙ্গন কয় প্রকারের হয়? বিষম ভাঙ্গন 2 প্রকারের হয়। একটাকে বলি আমরা হচ্ছে কার্বনিয়াম আয়ন, আরেকটাকে বলি আমরা হচ্ছে কার্বো ক্যাটায়ন, আরেকটাকে বলি আমরা হচ্ছে কার্বান আয়ন। কার্বনিয়াম আয়নের আরেকটা নাম কি? কার্বনিয়াম আয়নের আরেকটা নাম হচ্ছে কার্বো ক্যাটায়ন। কার্বনিয়াম আয়ন মানে কার্বো ক্যাটায়ন। আচ্ছা, প্রথমেই আমরা যদি এই কথাতে আসি, সেটা হচ্ছে কার্বনিয়াম আয়ন বা কার্বো ক্যাটায়ন। কার্বনিয়াম আয়নের আরেকটা নাম হচ্ছে কার্বো ক্যাটায়ন। ঠিক আছে, কার্বনিয়াম আয়নের আরেকটা নাম হচ্ছে কার্বো ক্যাটায়ন। দেখো খেয়াল করো, কার্বো ক্যাটায়নে কি হয়? কার্বো ক্যাটায়নে যেই জিনিসটা ঘটে, ধরো তোমার মানে কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে যদি আমি বিষয়টা বলি, মানে আলাদা আলাদা করে ভেঙে যদি আমি দেই, তাহলে জিনিসটা এমন হইতে পারে, ধরো বা কার্বনিয়াম আয়ন যেটা, মনে করো CH3X আছে। এখন এইখান থেকে এই কার্বন আর হ্যালোজেনের মধ্যে হ্যালোজেনের তো ঋণাত্মকতা বেশি, তাই শেয়ারকৃত ইলেকট্রন এ নিজে টেনে নিবে। তাহলে এই শেয়ারকৃত ইলেকট্রন এ নিজে টেনে নেওয়ার ফলে এ হয়ে যাবে মাইনাস, আর এইখানে এইটা হয়ে যাবে হচ্ছে প্লাস। এটাই এই যে প্লাস যে তৈরি করলো, এটাকেই আর আমরা বলবো হচ্ছে
কার্বোনিয়াম আয়ন, কার্বোনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন বা কার্বোক্যাটায়ন। আচ্ছা দেখো ভালো করে বিষয়টা বুঝো, ভালো করে মনোযোগ দিয়ে বিষয়টা দেখো। কার্বোনিয়াম আয়ন আর হচ্ছে এই যে কার্বোনিয়াম আয়নটা যে তৈরি হলো প্লাস জিনিসটা, এই জিনিসটা সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে। কি যে ধারণা থাকতে হবে, দেখো কি ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে এই কার্বোনিয়াম আয়নগুলা এটার স্থায়িত্বের উপরে ডিপেন্ড করে তোমার কিন্তু মেকানিজম ডিপেন্ড করবে। পৃথিবীতে সবকিছু চায় স্থায়িত্ব, তার মানে তোমার লাগবে যে কোন কার্বোনিয়াম আয়নটা বেশি স্টেবল। তাহলে সক্রিয়তা যখন তুমি কোনো একটা মেকানিজম করবা, আসলেই কোন প্রসেসটা ঘটবে এটা কিন্তু কার্বোনিয়াম আয়নের সক্রিয়তার উপর মানে স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে, মানে স্থায়িত্বের উপর ডিপেন্ড করবে কোনটা বেশি স্টেবল এটার উপরে। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা মনে রাখার একটা কথা আমি আগে বলি যে এটা আসলে কিভাবে করে ঘটে। দেখো কার্বোনিয়াম আয়নের কথাই তুমি চিন্তা করো, কার্বোনিয়াম আয়নের কথা যদি তুমি চিন্তা করো, মনে করো তোমার কাছে তোমার যদি একটা কার্বন থাকে, তার পাশে যদি তিনটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে কার্বোনিয়াম আয়নের, তাহলে সেইটাকে আমরা বলি হচ্ছে 3 ডিগ্রি কার্বোনিয়াম আয়ন। যদি দুইটা থাকলে কি হবে বলো তো, দুইটা থাকলে 2 ডিগ্রি কার্বোনিয়াম আয়ন, তাই না? দুইটা থাকলে আমাদের আমাদের কি হবে, মনে করো CH2, এখানে দুইটা থাকলো, তাহলে এটাকে বলবো 2 ডিগ্রি কার্বোনিয়াম আয়ন। যদি আমি বলি CH2R, তাহলে এটাকে আমরা কি বলবো বলো, এটা কয় ডিগ্রি, একটু তাড়াতাড়ি লেখো তো, কত ডিগ্রি, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোনিয়াম আয়ন। আর সি এর সাথে এই সবগুলো থাকলেও সেটাকে 1 ডিগ্রি বলা হয়। দেখো একটা কার্বন জয়টা কার্বনের সাথে যুক্ত থাকে, এই যে এই কার্বোনিয়াম আয়নের কার্বনটা যেটা প্লাস আছে তার সাথে জয়টা অ্যালকাইল মূলক বা কার্বন যুক্ত থাকবে, সেটা তত ডিগ্রি। এখানে 3টা আর যুক্ত আছে তাই 3 ডিগ্রি, এই কার্বনের সাথে 2টা আর যুক্ত আছে তাই 2 ডিগ্রি, এই কার্বনের সাথে একটা আর যুক্ত আছে 1 ডিগ্রি। এখানে কোনো কিছু যুক্ত না থাকলেও সেটাকে সাধারণত 1 ডিগ্রি ধরা হয়। এগুলো হচ্ছে কার্বোনিয়াম আয়ন, এগুলো সবগুলা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি কার্বোনিয়াম আয়ন, বুঝছো? এখন এখন একটা জিনিস খেয়াল করো, এটা হওয়া উচিত ছিল 0 ডিগ্রি, কিন্তু সাধারণত কনভেনশনালি এটাকেও 1 ডিগ্রি ধরা হয়। তোমাদের হাজারি স্যারের বইও দেখবা 1 ডিগ্রি করেই ধরছে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা একটু আমি তোমাদের বুঝাই দেই, শুনো। জৈব যৌগের একটা বড় বিষয় ফিল পাইতে হবে। এইবার ফিল পাবা, একটা ফিলিংস পাবা। কিভাবে ফিলিংস পাবা শোনো। কার্বনের তরিণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের তরিণাত্মকতা হচ্ছে 2.1, ঠিক আছে? এখন দেখো আমি যদি বলি অ্যালকাইল মূলক, অ্যালকাইল মনে করো CH3 বললাম, এইটা মূলক, এই সি তারপরে এইচ তারপরে এইচ তারপরে এইচ তারপরে এইভাবে করে আছে। দেখো যে এই যে অ্যালকাইল মূলকটা যে আছে, এই অ্যালকাইল মূলকটা যে আছে, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে তরিণাত্মকতা কার বেশি? কার্বনের বেশি। তাহলে কার্বনের বেশি মানে কি, শেয়ারকৃত ইলেকট্রন কার্বন নিজের দিকে টেনে নিবে, কার্বন নিজের দিকে শেয়ারকৃত ইলেকট্রনটা টেনে নিবে, কার্বনটা নিজের দিকে শেয়ারকৃত ইলেকট্রন টেনে নিছে, এইদিকে কার্বন নিজের দিকে শেয়ারকৃত ইলেকট্রনটা টেনে নিছে, এইদিকে কার্বন শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিছে। সব পাশ থেকে কার্বন নিজের দিকে ইলেকট্রন যদি টেনে নেয়, তাহলে কি ওর ইলেকট্রন ডেন্সিটি এত বেশি হয়ে গেছে, তাহলে কি করবে সে, এই যে হাতটা আছে যেই জায়গায় কোনো হাইড্রোজেন বা অ্যালকাইল মূলক নাই, এই দিক দিয়ে ইলেকট্রন বের করে দিবে না? ইলেকট্রন বের করে দিবে। তোমরা সেকেন্ড ইয়ারে যারা পড়ো, হ্যাঁ, তারা কারশফের কারেন্ট ল পড়ছো না? কারেন্ট ল পড়ছো না? ইনপুট সমান সমান আউটপুট, 3-5 থেকে আসতেছে কারেন্ট, তাহলে একদিক দিয়ে বের হয়ে যাবে। এইভাবে চিন্তা করো, 3-5 থেকে ইলেকট্রন আসতেছে, একদিক দিয়ে বের করে দিবে। সেই জন্য এই অ্যালকাইল মূলকটা কি বলো দেখি, ইলেকট্রন দাতা গ্রুপ। এটা মনে রাখো, এটা কি গ্রুপ? ইলেকট্রন দাতা গ্রুপ। এরা হচ্ছে ইলেকট্রন দান করে, এটা অল টাইম মনে রাখবা। অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল মূলক কি গ্রুপ বলো? ইলেকট্রন দাতা গ্রুপ। এটার এক্সপ্লেনেশন আসে যে এইটার স্থায়িত্বের ক্রম ব্যাখ্যা করো, কেন হয়েছে এটা ব্যাখ্যা করো। এটা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলকটা ইলেকট্রন দাতা গ্রুপ, বুঝছো? ওকে, আচ্ছা, 3-5 থেকে আসতেছে, একদিক দিয়ে বের করে দিবে। মনে করবা যে এই ইলেকট্রন বের করে দেয়, এর কাছে যদি ইলেকট্রন থাকে নে
নে ছেড়ে দে, তুই নিয়ে নে ইলেকট্রন আমার কাছ থেকে, ও সব ইলেকট্রন ছেড়ে দেয়, নিয়ে নে আমার কাছ থেকে, ছেড়ে দেয়। বুঝছো? ইলেকট্রন দাতা গ্রুপ যদি হয় তাহলে দেখো এর কাছে কোনো অ্যালকাইল মূলক ছিল না, এই জায়গায় একটা অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে। ব্যাপারটা বুঝো, এই জায়গায় একটা অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে মানে কি, এই জায়গায় ছিল জাস্ট সিএইচ 3টা, কিন্তু এইবার এইচ এর জায়গায় একটা অ্যালকাইল মূলক আসছে, অ্যালকাইল মূলক আসছে। তোমরা আমাকে বলো এই অ্যালকাইল মূলক কি ইলেকট্রন দাতা না গ্রহীতা? ইলেকট্রন দাতা। ইলেকট্রন যদি সে দেয়, যদি সে দেয় তাহলে এই প্লাসের পরিমাণটা কমে যাবে নাকি বেড়ে যাবে? ইলেকট্রন কি নিজে নেগেটিভ, তাহলে এইখানে তো প্লাস আছে, ইলেকট্রন দিয়ে দিল, তাহলে প্লাসের পরিমাণ কমবে না বাড়বে? বলো, প্লাসের পরিমাণ কমবে না বাড়বে? মাইনাস জিনিস আসছে, তাহলে কি প্লাসের পরিমাণটা কমে যাবে? একটা জিনিস মনে রাখবা, যে যত বেশি প্লাস হবে আর যে যত বেশি মাইনাস হবে সে তত বেশি সক্রিয় হবে, প্লাস হোক বা মাইনাস হোক, তাহলে সক্রিয় হবে। প্লাসের পরিমাণও কমে আর মাইনাসের পরিমাণও যদি কম থাকে তাহলে কিন্তু সেটা সক্রিয় হবে না। সক্রিয়তা বেশি কি, আমি খুব বেশি প্লাস তাহলে মাইনাসের সাথে বিক্রিয়া করব, আমি খুব বেশি মাইনাস তাহলে প্লাসের সাথে বিক্রিয়া করব। যত বেশি প্লাস বা মাইনাস হবে ও তত বেশি সক্রিয় হবে। তাহলে এখন দেখো এইখানে যতটুকু প্লাসের পরিমাণ ছিল অ্যালকাইল মূলক ইলেকট্রন দিয়ে কি এই প্লাসের পরিমাণ কমাই দিছে, তার মানে এর সক্রিয়তা কমে গেছে। সক্রিয়তা কমার মানে স্থায়িত্ব বেশি, সক্রিয়তা কমা মানে স্থায়িত্ব বেশি, তার মানে এর চেয়ে বেশি স্থায়ী, এর চেয়ে বেশি স্থায়ী। কেন? এ কম সক্রিয় হয়েছে সেই জন্য বেশি স্থায়ী। বুঝো নাই? বুঝছো কি? আর মূলক কি ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা হওয়ার ফলে ইলেকট্রন তো নেগেটিভ জিনিস, নেগেটিভ জিনিস দিয়ে দিলে কি প্লাসের পরিমাণ কমবে না? নেগেটিভ জিনিস দিছো তাহলে প্লাসের পরিমাণ কমে যাবে, সেই জন্য কি এর সক্রিয়তা কমে গেছে, তার মানে স্থায়িত্ব বেড়ে গেছে। বুঝছো বুঝছো বুঝছো? এই যে দেখো এটার ক্ষেত্রে দেখো এইবার দুইটা আর আসছে, একটা এইচ আছে, দুইটা আর এর জন্য দুই পাশ থেকে তোমাকে ইলেকট্রন দিচ্ছে, প্লাসের পরিমাণ আরো কমে গেছে, তার মানে এটা আরো স্থিতিশীলতা আরো বাড়ছে। এইবার এইবার বলো এখানে তিনটা আর আসছে, তিনটা আর তিন পাশ থেকে অ্যালকাইল মূলক দিছে, এই ইলেকট্রন দিছে, এর প্লাসের পরিমাণ আরো কমে গেছে, স্থায়িত্ব আরো বাড়ছে। তার মানে স্থায়িত্বের ক্রম যদি আমি বলি, স্থায়িত্বের ক্রম কেন হলো এইটা জানলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। 1 ডিগ্রির মধ্যে NH3 না CH3 না রাখলে এই পাশে CH3 বলতে পারো। তার মানে এটার উল্টাটা হচ্ছে কিন্তু সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম এর উল্টা। 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। সক্রিয়তা আর স্থায়িত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক, উল্টা। সক্রিয়তা যত বেশি স্থায়িত্ব তত কম, স্থায়িত্ব যত বেশি সক্রিয়তা তত কম। মনে রাখবা প্লাসের পরিমাণ যত বাড়ুক বা মাইনাসের পরিমাণ যত বাড়ুক ততই সক্রিয় হবে, স্থায়ী কম হবে। যেহেতু প্লাসের পরিমাণ এখানে যা ছিল আর দিলে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দাতা ইলেকট্রন দিয়ে দিছে, ইলেকট্রন নেগেটিভ জিনিস, তার মানে প্লাসের পরিমাণ কমবে, তার মানে এর সক্রিয়তা কমবে, স্থায়িত্ব বাড়বে। এখানে আরো স্থায়িত্ব বাড়বে কারণ আরো ইলেকট্রন দিছে, তাহলে প্লাসের পরিমাণ আরো কমতেছে। এই বুঝছো? ক্লিয়ার হইছো? ক্লিয়ার? তার মানে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি 321, এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। 3 ডিগ্রি হচ্ছে স্থায়িত্বের ক্রম। ওকে, কার্বন আয়ন কি হবে? কার্বন আয়ন, কার্বন আয়ন মানে কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন বলতে অ্যাকচুয়ালি নেগেটিভ জিনিসটা বুঝতেছে, তাই না? তো নেগেটিভ জিনিসের কথা যদি তুমি বলো, ধরো তোমার কাছে একটা আছে সি এর সাথে আর 3টা আছে, এখানে একটা মাইনাস, সি এর সাথে আর 2টা আছে, একটা মাইনাস, সি এর সাথে আর আছে, আচ্ছা এইচ দিয়ে R2 দেই, H2 দিয়ে আর দেই, CH3 দিয়ে দেই, তাহলে এগুলো হচ্ছে আমাদের কার্বন আয়ন। তো কার্বন আয়নের ক্ষেত্রে যদি তোমাকে আমি বলি, কার্বন আয়নে যদি আমি বলি, তাহলে তুমি চিন্তা করো আবার ওই একই কথা, সি এর সাথে এইচ ছিল এরকম, এটা নেগেটিভ ছিল। এখন তোমার কাছে এইবার যেটা আসছে, এইবার সি এর সাথে 2 জায়গায় এইচ, 1 জায়গায় আর আসছে, এটা নেগেটিভ। এখন বলো তো অ্যালকাইল মূলক কি ইলেকট্রন দাতা?
ইলেকট্রন যেহেতু দাতা গ্রুপ, তাহলে এখানে যে নেগেটিভ জিনিসটা আছে, ইলেকট্রন দিলে কি আরো নেগেটিভ বাড়বে? আরো নেগেটিভ যদি বাড়ে তাহলে কি এর স্থায়ী এর সক্রিয়তা আরো বাড়বে, কারণ যত বেশি নেগেটিভ হবে বা যত বেশি পজিটিভ হবে তাহলে তো সক্রিয়তা বাড়বে। তাহলে এর সক্রিয়তা বেড়ে গেল, সক্রিয়তা বাড়া মানে স্থায়িত্ব কম, তার মানে এর স্থায়িত্ব কম। কার চেয়ে? ওর চেয়ে এর স্থায়িত্ব কম। আমি যদি এই পাশে আর যদি দুই জায়গা থেকে আসে, আর থেকে যদি দুই জায়গা থেকে ইলেকট্রন আসে, তাহলে কি এর স্থায়িত্ব মানে এর সক্রিয়তা আরো বেশি বাড়বে, কারণ এই জায়গা থেকে ইলেকট্রন আসতেছে, এই জায়গা থেকে ইলেকট্রন আসতেছে, আগে থেকে নেগেটিভ আছে, নেগেটিভের পরিমাণ আরো বেড়ে গেল, তার মানে সক্রিয়তা আরো বেড়ে গেল, স্থায়িত্ব কমে গেল। আর 3-5 থেকে যদি আসে, আটটা যদি 3-5 থেকে আসে তাহলে কি হবে? 3-5 থেকে আসলে কি হবে? এর এর সক্রিয়তা আরো বেড়ে যাবে, স্থায়িত্ব আরো কমে যাবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি এটা তো হচ্ছে 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তার মানে 3 ডিগ্রি লেস দেন 2 ডিগ্রি লেস দেন 1 ডিগ্রি। এটা কি বলতো? এটা হচ্ছে স্থায়িত্ব। আমরা স্থায়িত্বটাই মূলত পড়বো, এর বিপরীতটা এর ব্যস্তানুপাতিক হচ্ছে সক্রিয়তা। এর ব্যস্তানুপাতিক হচ্ছে সক্রিয়তা, বুঝছো? এর ব্যস্তানুপাতিকটা হচ্ছে সক্রিয়তা। কেন হয় বুঝতে পারছো? কেন হয় বুঝতে পারছো? মুখস্থ রাখার জন্য আমি পরে বলে দিচ্ছি, মুখস্থ রাখবা কিভাবে সেটা বলে দিচ্ছি পরে। আচ্ছা, আবার আমরা যদি ফ্রি রেডিক্যালের কথা বলি, ফ্রি রেডিক্যাল এটার কথা বলি, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা ডিপেন্ড করে এর সক্রিয়তা বা স্থায়িত্ব অথবা স্থায়িত্ব আর কি নির্ভর করে স্টেরিক বাধার উপর। স্টেরিক বাধার উপর যত মোটা জিনিস হবে তত মানে আক্রমণ আসতে হবে, যত সরু ফ্রি রেডিক্যাল হবে তত আক্রমণ জোরে হবে, মানে তত বেশি সক্রিয় হবে যত সরু হবে। দেখো আমাদের কাছে যদি ফ্রি রেডিক্যালের কাহিনীটা আমি যদি বলি, মনে করো R3C এটা দিয়ে ফ্রি রেডিক্যাল, R2H দিয়ে C এটা ফ্রি রেডিক্যাল, RH2 এইভাবে করে লিখি, CR3 দিয়ে ফ্রি রেডিক্যাল, তার মানে CHR2 ফ্রি রেডিক্যাল, CH2R এটা ফ্রি রেডিক্যাল, CH3 ফ্রি রেডিক্যাল। এগুলোর মধ্যে তোমাকে আমি যদি বলি এর মধ্যে সরু সবচেয়ে কে? হাইড্রোজেন হচ্ছে, হাইড্রোজেনের আকার হচ্ছে অ্যালকাইল মূলক অনেক বড়, তার মানে এ সবচেয়ে সরু, তার মানে এ সবচেয়ে বেশি কি সক্রিয়। যে যত বেশি সক্রিয় তার স্থায়িত্ব তত কম, তার মানে এর স্থায়িত্ব কম। কার চেয়ে? এটাও 1 ডিগ্রি, এটাও এর চেয়ে আসলে কম, তার চেয়ে এর স্থায়িত্ব আরো বেশি হবে, তার চেয়ে স্থায়িত্ব কার বেশি হবে? এর বেশি হবে। বুঝছো কি বুঝো নাই? কেন? সরুগুলা বেশি সক্রিয় হবে, এটা বেশি সক্রিয়, তার চেয়ে কম সক্রিয়, তার চেয়ে কম সক্রিয়, তার চেয়ে কম সক্রিয়। স্টেরিক বাধা মানে স্থানজনিত বাধা, স্থানজনিত বাধা। যত মোটা কম্পাউন্ড হবে মানে ফ্রি রেডিক্যাল হবে তত আক্রমণটা ধীরে ধীরে হয়, যত মোটা কম্পাউন্ড মানে ফ্রি রেডিক্যাল হয় তত আক্রমণটা ধীরে ধীরে হয়। আক্রমণ ধীরে ধীরে মানে কম সক্রিয় মানে বেশি স্থিতিশীলতা। তাহলে এইটারও ক্রমটা হচ্ছে কি 3-1, স্থায়িত্বের ক্রম হচ্ছে 3-1। তাহলে আমরা এখন একটা সিদ্ধান্ত নিতে পারি, বলো সিদ্ধান্ত কি? এইটাও 321 স্থায়িত্বের ক্রম, এটাও 321, শুধু কার্বন আয়ন হচ্ছে 123, মানে এটা 3-2-1, এগুলো সবগুলো হচ্ছে স্থায়িত্ব। এদের স্থায়িত্ব ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব হচ্ছে 3-2-1, কার্বনিয়াম আয়নেরও 3-2-1, কার্বন আয়নের 1-2-3। তাহলে 321 123, 321 123। বুঝছো কি বুঝো নাই? কিন্তু কেন এই জিনিসটা বুঝাটাই হচ্ছে প্রথম কথা। শুনো, এই জায়গাটা যদি তুমি না বুঝো, তুমি হঠাৎ করে মনে করো যে তুমি মেকানিজম পড়া শুরু করলা, তাহলে কিন্তু বুঝবা না। এই জায়গাটা বুঝতে পারলে তুমি SN1 বিক্রিয়া বুঝবা, তুমি এই জায়গাটা বুঝতে পারলে SN2 বিক্রিয়া বুঝবা, এই জায়গাটা বুঝতে পারলে E1 E2 এর মেকানিজম বুঝবা, অনেক কিছু বুঝে যাবা, কারণ মার্কনিকভ বুঝে যাবা। এই জায়গাটা বুঝাটা খুব জরুরি। কথাটা কি বুঝতে পারছো? তা আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝাইলাম, মানে এইটা খালি ধারা মুখস্থ করার কিছু নাই যে আরে 3-2-1 3-2-1 1-2-3 এগুলো মুখস্থ করার কিছু নেই। হ্যাঁ মুখস্থ থাকবে, এটা 3-2-1 স্থায়িত্বক্রম, এটার 1-2-3, এটার 3-2-1, কিন্তু কেন হয় এটা তোমার জানতে হবে।
তো ঠিক আছে, আমরা আগামী দিন থেকে তাহলে বিক্রিয়ার মধ্যে চলে আসবো, তাই না? আগামী দিন আমরা বিক্রিয়ার মধ্যে চলে আসবো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।